পুরো ইরানকে নরকে পরিণত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ইরান আরও ভয়ঙ্কর মাত্রায় হামলা চালু করছে। ইরান হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তেলের দাম $১০০ পার হয়ে গেছে। ট্রাম্প তো সবসময়ই দাবি করছে যে তারা যুদ্ধে এগিয়ে আছে। ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি বেশ কয়েকটা কঠোর বার্তা দিয়েছে এবং ইউএসের নিজেদের ভিতরে এখন সমস্যা শুরু হয়ে গেছে। আরেকটা রিপোর্টে বার আসছে যে তাদের অফিসিয়ালি ১৪০ জনের উপরে মারা গেছে। ইউএস ভাবছিল যে ২৮ ফেব্রুয়ারি মিসাইল দিয়ে একেবারে ইরানকে দখলে নিয়ে নেবে ভেনেজুয়েলার মতো। কিন্তু এখন ১৪ দিন পরে এসে তাদের নিজেদের লোকেরাই বলতেছে যে এখন ইরানে নতুন সরকার আনা বা ইউএসের পাপেট বসানো আরও কঠিন হয়ে গেছে আগের থেকে। এখন ইউএস নেভি বলছে যে তারা হরমুজ প্রণালী থেকে অন্য তেলের শিপগুলোকে নিরাপত্তা দিয়ে আনতে পারবে না। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের তেল উৎপাদনে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে তারা পুরো মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে তেল উৎপাদন বন্ধ করার জন্য যেখানে আক্রমণ করা দরকার প্রত্যেকটাতে আক্রমণ করবে। গালফ অ্যালায়েন্স তারাও ট্রাম্পের উপরে যথেষ্ট ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে এখন নিরাপত্তা দেবে কে? ট্রাম্প বারবার দাবি করছে যে আমরা ইরানকে একেবারে শেষ করে দিয়েছি। এই যুদ্ধে আমরা জিতে গেছি। তাদের নেভি শেষ করে দিয়েছি, তাদের এয়ারফোর্স শেষ করে দিয়েছি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্বীকার করছে যে হরমুজ প্রণালী বন্ধ করা বা এটা বন্ধ হলে তাদের অন্য কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না এবং তারা এমনটা চিন্তা করছিল যে এটা ইরান বন্ধ করতে পারবে না, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ আছে। এবং তবে ট্রাম্পের জন্য এখন আরও বড় চিন্তার বিষয় হয়ে গেছে মুস্তফা খামেনি, যে আমাদের আক্রমণ করে শিশু হত্যা করা হয়েছে সেটার প্রতিশোধ নেওয়া হবে। এবং গালফ দেশকে এটা নিশ্চিত করে বলে দিয়েছে যে তোমাদের এখান থেকে আমেরিকাকে সরিয়ে নাও, না হলে আমরা তোমাদের তেল উৎপাদনে আক্রমণ করব। যখন আমেরিকা ইরানের ব্যাংকগুলোতে আক্রমণ করা শুরু করেছে তখন ইরান তার আমেরিকার গালফ নেশনে থাকা প্রত্যেকটা দেশের ব্যাংকগুলোকে টার্গেট করে দিয়েছে। এখানে মজার বিষয়টা হচ্ছে ইরান এই যুদ্ধে ডিফেন্স করতেছে না, তারা অফেন্স খেলতেছে। এটা আপনি ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্য দেখলেই বুঝতে পারবেন। ইরানের প্রেসিডেন্ট আমেরিকার সামনে ৩টা বিষয় স্পষ্ট করছে। প্রথমত তারা যেটা বলতে চাচ্ছে যে শান্তিপূর্ণ নিউক্লিয়ার পরীক্ষা তারা চালাতে পারে, সেটা তাদের অধিকার। ইরান, ইসরায়েল, ইউএসএ যুদ্ধে ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তৃতীয়ত এটা ইউএস ইসরায়েলকে লিখিত দিতে হবে যে তারা পরবর্তীতে আর ইরানে আক্রমণ চালাবে না। মোটামুটিভাবে বললে যুদ্ধের কারণে ইউএস ইকোনমিতে একটা বাজে প্রভাব অবশ্যই পড়ছে। যদিও ট্রাম্প বারবার বলতেছে যে যুদ্ধে তারা জিতে আছে, কিন্তু আর্থিকভাবে এই যুদ্ধে ইসরায়েল ও ইউএস অনেকটা বেশিভাবে ক্ষতিতে আছে। কারণ আপনি দেখেন না, ইরান যে ড্রোন ব্যবহার করতেছে সেগুলো তাদের 1/3 এর থেকেও কম খরচে হয়ে যাচ্ছে এবং ইউএসের বা ইসরায়েলেরগুলো অনেক বেশি খরচ করে বানানো। এখানে যে এই যুদ্ধে ইরান ১৪ দিন টিকে গেছে এটাই তো অনেক বিষয়। সো আরও একটা মজার বিষয়, লাভবান রাশিয়াই হয়েছে। গালফ নেশনে বা তেল উৎপাদনকারী দেশগুলোর এই যুদ্ধের অবস্থার কারণে ১৪ দিনে ১৫ বিলিয়ন প্লাস লোকসান হয়েছে, তারা তেল বিক্রি করতে পারছে না। এইখানে আরও একটা মজার বিষয় ঘটানো হচ্ছে, সেটা হচ্ছে ইউএসএ এমনভাবে বোঝানো হচ্ছে যে 9/11 এর মতো আরও একটা হামলা হতে পারে। তো আপনি বলতে পারেন যে ট্রাম্প যুদ্ধের কারণে কিছুটা চাপে আছে, তার মানসিক সমস্যা বা যেভাবেই হোক। এখানে ইরান খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারছে। তাদের পরে তো আগে থেকেই স্যাংশন ছিল, অর্থনীতির একটা বাজে অবস্থা ছিল। এখন এই যুদ্ধ তারা ভালোভাবে বুঝছে, যতই দীর্ঘ হোক তাদের হয়তো ভিতরে অল্প সমস্যা হবে, কিন্তু তাদের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক
বড় সমস্যা হবে। যেটার কারণে তারা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না এবং তারা যদি যুদ্ধের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমেরিকা চাইলেও পিছে হাঁটতে পারছে না। কারণ সেটা যদি করে তাহলে ট্রাম্প বিপদে পড়ে যাবে। তার এপস্টিন ফাইলের বিষয়গুলো সামনে আসবে। তারপরে আ পরবর্তী নভেম্বরে যে নির্বাচন আছে সেখানেও একটা বাজে প্রভাব থাকবে। আ এবং এটা ইরান খুব ভালোভাবেই বুঝছে। যদি এখান থেকে ইরান নিজে পিছিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত ইউএস বা ইসরায়েল নিজেরাই লিখিতভাবে আত্মসমর্পণ না করছে, তাহলে তারা আরও সময় পেয়ে যাবে। পরবর্তীতে আরও ভয়ংকরভাবে আক্রমণ চালাবে।